দেখুন, আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পাশাপাশি তাকে আমৃত্যু কারাবাসের পাশাপাশি নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ঘোষণাও করা হয়। 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 5 মাসের অতিরিক্ত জেল, তার পাশাপাশি 17 লক্ষ টাকা মোট ক্ষতিপূরণ। একটু সেই জায়গাটা নিয়ে কথা বলি। আসুন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কোর্ট করেসপন্ডেন্ট অর্ণব হাজরা। অর্ণব, আজ কোর্টরুমে প্রথমে তাকে সাজা ঘোষণা করা হলো, তার আমৃত্যু কারাবাসের কথা বলা হলো, তারপর যে 17 লক্ষ টাকা জরিমানা করা হলো সেটা কিভাবে, সেই পর্যায়ে বিশ্লেষণ কি ছিল বিচারকের? দেখো, একজন বিচারক তিনি বিচার যেমন করবেন, একই সঙ্গে তিনি নাগরিকও, আমাদের সমাজের একজন মানুষ, এবং তাকেও যে নাড়িয়েছে কোথাও, তার যে কথাগুলো বলা তার মধ্যে কিন্তু এটা বারবার স্পষ্ট হয়েছে। এবং তিনি বলছেন যে একজন কর্তব্যরত চিকিৎসক যিনি গেছিলেন কাজ করতে, মানুষকে সুস্থ করতে, তাকে যেভাবে এই নৃশংস অপরাধের শিকার বানানো হয়েছে, এই ঘটনার জন্য 10 লক্ষ টাকা জরিমানা, অর্থাৎ কর্তব্যরত একজন চিকিৎসককে যেভাবে খুন ধর্ষণ করে তার জন্য, আর যে রেপের বিষয়টা এসছে আলাদা করে তার জন্য আলাদা করে 7 লক্ষ টাকা। এবং এটা রাজ্য বলে না, রাষ্ট্রের কথা বলা হয়েছে। এবং যেহেতু আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল, এক্ষেত্রে তো রাজ্যকেই হয়তো পুরো দায়িত্বটা বর্তাবে 17 লক্ষ টাকা দেওয়ার বিষয়টা। কিন্তু টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্যরকম ছবি দেখলাম আমরা। এই টাকা দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে পরিবারের তরফে আইনজীবী যারা ছিলেন তারা বললেন তারা কোনোদিনই ক্ষতিপূরণ চাননি, তারা চেয়েছেন সুবিচার, ন্যায় বিচার এবং সর্বোচ্চ শাস্তি। যতজন এই অপরাধের নেপথ্যে রয়েছে প্রত্যেককে খুঁজে বার করা। এবং এরপরই বিচারক এবং বাবার একটা কথোপকথন হলো। বিচারকের উদ্দেশ্যে বাবা দাঁড়িয়ে বললেন যে তারা কোনো ক্ষতিপূরণের টাকা অঙ্ক চান না, তারা চান ন্যায় বিচার, সেটাই চেয়ে এসছেন এতদিন। বিচারক তাকে বললেন যে তার কাছে যে সাক্ষী সাবুত এসছে, তার কাছে যে নথি এসছে, যে প্রমাণ এসছে, তার ভিত্তিতে তিনি এই বিচার করেছেন, এই সাজা শোনাচ্ছেন। এরপর যদি তাদের মনে হয় ন্যায় বিচার বলে কিছু পাননি বা আরো তারা কিছু পেতে পারেন, তাহলে তারা উচ্চতর আদালতে যেতে পারেন। কাজেই নেক্সট রাউন্ড অফ লিগ্যাল ব্যাটেল, যেটা আমি প্রথম আগে থেকেই তোমায় বলছিলাম, সেটার একটা সুর কিন্তু বিচারক বেঁধে দিলেন। অর্থাৎ সঞ্জয় রায়ের পাশাপাশি আর কেউ যুক্ত আছে কিনা, এই ঘটনাটা কোথাও একটা এই সাজা ঘোষণার সময় বিচারকের মনের হয়তো মাইন্ডেও কাজ করছে। কারণ তুমি একটা বিষয় দেখো, এই মামলা আগের দিন দোষী সাব্যস্ত করার সময় পরিবারের আবেদনটি খারিজ করেছে আদালত, কিন্তু একই সঙ্গে সেটা কিন্তু এই রায়ের যে কপি, প্রায় 55 থেকে 60 পাতা বা কয়েক পাতা এদিক ওদিক হতে পারে, তার মধ্যে সেটা লিপিবদ্ধ থাকবে বিচারক বলেছেন। অর্থাৎ বিচারকও চাইছেন পরিবারের যে 60টা প্রশ্ন সিবিআই তদন্ত নিয়ে তারা সিবিআই তদন্তের কাছ থেকে প্রশ্নের উত্তর পাননি, সেগুলোরও একটা বিহিত হওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত যদি আমরা ধরি যে আজকের এই দিনের পরেও রাস্তা খোলা থাকছে এই তদন্তের অগ্রগতি। একেবারে তাই, কারণ সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন রয়েছে, আজকের এই রায় আসার পর সাংবিধানিক আদালত পারে এই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ তার যে রায়, সেই রায়টাকে নতুন করে ডিটেল করে দিতে। কারণ আমাদের নজির রয়েছে, আমাদের হাতের কাছে যদি উদাহরণ দেখি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব মিলিয়ে যদি বলি, তপন দত্ত বালির মার্ডার কেসে সেক্ষেত্রে সিআইডি তদন্ত করছিল এবং সেখানে একটা সাজা ঘোষণা হয়নি, যদি অ্যাকুইটাল হয়েছিল, প্রত্যেককে নির্দোষ হয়ে গেছিল প্রমাণের অভাবে। তপন দত্ত গুলিতে খুন হয়েছিল। আমার এখন মনে আছে বিচারপতি দীপঙ্কর দত্ত যখন ছিলেন, তিনি খুব বলেছিলেন যে এটা খুব দুর্ভাগ্যজনক, একজন বিচারপতির তিনি শুনছেন একটা মানুষ গুলিতে ঝাঁঝরার মৃত্যু হয়েছে কিন্তু তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। কিন্তু সেই ঘটনাতেও কিন্তু সাংবিধানিক আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু নতুন করে রিট্রায়াল করার নির্দেশ দিয়েছে। এবং খুব খারাপ লাগবে শুনলে, সেখানেও কিন্তু সিবিআই তদন্তভার পেয়েছে। লাস্ট আপডেটটা হচ্ছে সিবিআই সেই তদন্ত করতে গিয়েও একাধিক ফাঁক রাখছে এবং পরিবারের মেয়ে নতুন করে আবার আবেদন করছে পুলিশের নিষ্ক্রিয়তা, অর্থাৎ সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে। কাজেই নেক্সট যে প্রক্রিয়াটা রিট্রায়াল হবে কিনা সেটা সাংবিধানিক আদালত বলতে পারে, কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এখন কি করে সেটাই এখন দেখার। যদিও মামলাটা আমরা জানি মার্চ মাসে শুনানির জন্য রয়েছে, এখন নতুন করে পরিবার যে আবেদনটি করেছে সেই আবেদনটি জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করে শুনানির জন্য আসে কিনা সেটাই দেখার। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কোনো আইনজীবী কিন্তু এজলাস ছাড়েনি, প্রত্যেককেই চাইছে নির্দেশের মধ্যে কি আছে, রায়ে কি আছে। সাজা ঘোষণার সময় বিচারক নতুন করে কি করলেন, কি ক্রিটিসাইজ করলেন, কারণ পুলিশ অথরিটি, হসপিটাল অথরিটি নিয়ে সমালোচনা থাকবে তার রায়ের কপিতে, এটা বিচারক ওপেন কোর্টে জানিয়েছেন। কাজেই এই নির্দেশ পাওয়ার পর সেটা সার্টিফাইড কপি তোলার পর এটা উচ্চতর আদালত যাবে, সুপ্রিম কোর্টও পৌঁছাবে। তার দ্বিতীয় রাউন্ডের যে লিটিগেশন সেটার প্রস্তুতি প্রায় হয়ে গেছে। তবে বিরলের মধ্যে বিরলতম হলো না, তার জন্য অবশ্যই এক্ষেত্রে সিবিআই হয়তো যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদি দিয়ে ভেবেছিল এটাকে তারা মৃত্যুদণ্ডে নিয়ে আসতে পারবে, সেটা পারেনি। কারণ 0.0001 এমন পার্সেন্ট, একটা
একটা কোনো খুঁত থাকলেও কিন্তু বিরলতম বলা যায় না। গণ্য হবে না একেবারেই, এবং সেই কারণেই বিরলতম অপরাধ নয় বলেই বিরলতম বা সর্বোচ্চ সাজা সেটা হলো না। আসুন আমরা এবার একটু মহিষাদলের দিকে নজর রাখি। মহিষাদল থেকে আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন। সুজিত, মৃত্যুদণ্ড নাকি আমৃত্যু কারাদণ্ড, এই নিয়ে সাধারণ মানুষের মনে প্রচুর প্রশ্ন ছিল। কি হতে চলেছে? যা হয়ে গেল তা হলো আমৃত্যু কারাদণ্ড। এরপর তুমি যাদের সাথে রয়েছো তারা কি বলছেন? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মহিষাদলে, সেখানে কিন্তু যারা মূলত আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকে আরজিকর কাণ্ড নিয়ে সরব হতেন, রাস্তায় নামতেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু মহিলারাই মূলত, এবং তারা আজকে এই রায়ের পর যা বলছেন, কি বলছেন সবটাই শুনে নেবো। আজকের রায়ে যা শুনলেন কি বলছেন, আপনি কি বলবেন? আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি আজকে শিয়ালদহ কোর্টের রায়দানে যথেষ্ট আমরা লজ্জিত। অ্যাটলিস্ট আমরা সঞ্জয়ের মৃত্যুদণ্ডটা আশা করেছিলাম। তুমি কি বলছো? এই রায়দানে মনে হলো অভয়া বোধহয় আজ দ্বিতীয়বারের জন্য মৃত্যুদণ্ড পেল বা তাকে আবার হত্যা করা হলো। এই রায়দান সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানে যে কি হয়েছে, শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য এই রায়দান সফল হলো না। আমরা এটা তো মানছি না। মনে হয় এই কেসটা রিওপেন করা উচিত। অন্তত একটা প্রমাণ এখনো বেঁচে আছে, সেটা সঞ্জয়। তাকে যদি আমরা সাক্ষী হিসেবে পাই তাহলে এই কেসটা নিয়ে আরও আমরা এগিয়ে যেতে পারি। এই রায়দান আমাদেরকে লজ্জিত করছে। মনে হচ্ছে একটা ছোট্ট শিশুকে নাক টিপে বোধহয় এক বোতল দুধ খাইয়ে দেওয়া হলো, যেটা তার অনিচ্ছা সত্ত্বেও তাকে গেলানো হয়, ঠিক সেইভাবে যেন আমাদেরকে এই রায়টা গিলিয়ে দেওয়া হলো। আমরা এটা মানতে পারছি না, মানতে পারছি না। রুমেলা এটাই বলতে চাইছেন। আমার সঙ্গে আরো যারা রয়েছেন কি বলবেন আজকের এই রায়? এই রায়টা মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরাও এরপরে কি করব, আমরাও একটা ভীষণ ধোঁয়াশার মধ্যে আছি। আমরাও কিভাবে ভবিষ্যতে নিজেদের নিয়ে যাব, কোনো আমি ভাষাই হারিয়ে ফেলছি, কিচ্ছু মানতে পারছি। আমরা খুব ভালো মতোই জানি প্রকৃত দোষীরা অধরাই রয়ে গেছে, তাই বিচার ব্যবস্থাকে, সিবিআইকে আমরা বলবো প্রকৃত দোষীদের ধরুন, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, যাতে রাস্তায় ঘাটে পথে এমনকি কোনো কর্মক্ষেত্রে কোনো মহিলাকে হত্যার শিকার না হতে হয়, ধর্ষণের শিকার না হতে হয়, লাঞ্ছিত না হতে হয়। এক কথায় সবাই সরব, এবং দেখতে পাচ্ছ যারাই রয়েছেন, কেউ হলদিয়াতে বাড়ি, কেউ তমলুকে, মহিষাদলে, কিন্তু সবার গলা কিন্তু একই স্বর দেখা যাচ্ছে। কি বলবেন আপনি? আমি তো এটা মনে হলো প্রহসন হলো, আর বিচারক বলেছেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট নয়, রেয়ার অফ রেয়ারেস্ট নয়। কি করে উনি বললেন যে 36 ঘন্টা একটা মেয়ে ডিউটি করার পর তার নিজের কর্মক্ষেত্রে এইভাবে নারকীয়ভাবে সে হত্যা হলো। একেবারে সুজিত, আমাদের নজর থাক। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আশাহত হয়েছেন। তিনি আশাহত হয়েছেন এই কারণে, তার কারণ রাজ্য পুলিশ সাম্প্রতিক অতীতে যে 3টি তদন্ত করেছে সেখানে ফাঁসির সাজা অর্থাৎ সর্বোচ্চ সাজা ঘোষণা হয়েছে। তাহলে এখানে সিবিআই তদন্ত নিয়ে কি অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন তিনি আশাহত শুনুন একবার। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা 3টে কেসে, আপনারা দেখেছেন, 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। এই নরম পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।